রাতের গোপন কথা, গভীর রাতে। কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু কথা একান্তই নিজেদের। গভীর রাতের উষ্ণতা বাড়াতে এরকমই কিছু গোপন কথা নিয়ে আমাদের নিবেদন গভীর রাতের গোপন কথা। আজকের গল্প দীপায়ন মাহান্তর লেখা দুই পৃথিবী। আচ্ছা, আপনাদের মনে হয় না আমাদের জীবনটা আসলে অজস্র ছোট গল্প দিয়ে সাজানো একটা সংকলন? প্রতিদিন প্রতি মুহূর্তে একটা করে নতুন গল্প শুরু হতে পারে। যেমন ধরুন, বাসে আপনার একটা মেয়েকে বা একটা ছেলেকে খুব পছন্দ হলো। আপনি কথা বলবেন কিনা ভাবলেন, কিন্তু আলটিমেটলি ভয় পেয়ে বললেন না। তাতে আপনার জীবনের গল্প একদিকে বইল। কিন্তু যদি বলতেন, তাহলে হয়তো একটা নতুন গল্প শুরু হতো আপনার জীবনে। না, সব গল্পই যে ঠিকঠাকভাবে শেষ হবে তা বলছি না। সমান্তরাল সম্ভাবনার মতো কিছু গল্প একসাথে সমান্তরালভাবে চলে। জানি বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, এত না ভেবে চলুন আপনার চোখটা একটু বন্ধ করুন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাকেও একটু দেখাই। আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট মফস্বলের অখ্যাত মাঠের পড়ন্ত বিকেল। মাঠের আকৃতিটা একটু চৌকো মতো, দুপাশে দুটো রাস্তা মাঠের সমান্তরালে চলে গেছে। খুব ব্যস্ত না হলেও সেখান দিয়ে একটা দুটো লোক যাতায়াত করে এই সময়টায়। রাস্তার উপাশে কিছু বাড়ি, আরেক পাশে মাঠের একদম গা ঘেঁষে আরও এক দুটো বাড়ি, আরেকদিকে একটা ছোট্ট সরকারি হাই স্কুল। ছড়িয়ে ছিটিয়ে কিছু আধবয়সী ছেলে ছোকরা খেলে বেড়াচ্ছে। বয়স্ক কয়েকজন লোক একপাশে বসে গল্প করছে। সূর্য অস্ত গিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি অন্ধকার নামেনি। স্কুলের প্রাচীরটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা বড় গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে। মাঠের এক কোণে একটা বছর 19-এর ছেলে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছে। মাঠটা প্রায় 4 বার পাক দিয়ে ফেলেছে, বোধহয় 5ম পাক দেবে কিনা ভাবছে। এমন সময় ছেলেটার চোখ যায় মাঠের সামনের রাস্তায়। হলুদ চুড়িদার পরা একটা মেয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে ওর দিকে। ছেলেটা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে, তারপর একটা হাসি ফুটে ওঠে ছেলেটার মুখে। সরি, একটু দেরি হয়ে গেল বেরোতে। না না, ঠিক আছে, আমিও এইমাত্রই এলাম। আসলে এভাবে কাউকে দাঁড় করিয়ে রাখতে ভালো লাগে না আমার। না না, কোনো ব্যাপার না। আচ্ছা, ফর্মালি আলাপটা করে নি। আমার নাম নীল। আগে দেখা হয়েছে অনেকবার, কিন্তু সেভাবে কথা তো হয়নি। শ্রী। কিছুক্ষণ পর কথা বলতে বলতে ওরা স্কুলের দিকটায় এগিয়ে গেল। বড় গাছটার সামনে রাখা বেঞ্চে গিয়ে বসলো দুজন। আশেপাশে যারা বসেছিল তারা উঠে গেছে। ছেলেগুলো খেলা থামিয়ে বাড়ি ফিরছে একে একে। ধীরে ধীরে সন্ধে নেমে আসছে মাঠের বুকে। এমন সময় বিন বুলায় মেহমানের মতো এসে হাজির হলো বৃষ্টি। বুঝে ওঠার আগেই খানিকটা ভিজে গেল দুজনে। মাঠ এতক্ষণে প্রায় ফাঁকা। তেলেভাজার দোকানটার ছাউনির নিচে গিয়ে আশ্রয় নিল ওরা দুজনে। অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কমবার। এভাবেই শুরু হলো একটা নতুন গল্প। একটা অন্য রাতের গল্প বলি। আচ্ছা, কখনো কল্পনা করেছেন আমাদের এই ব্যস্ত শহরটা যদি হঠাৎ একদিন থেমে যায়? গত 4 দিন ধরেই একটা আশঙ্কা কাজ করছিল সবার মনে। সেটাই সত্যি হলো আজ দুপুরে। জানা গেল গত কয়েকদিন ধরে এই পৃথিবীর প্রায় সমান আয়তনের যে উল্কাটা তীব্র গতিতে ধেয়ে আসছিল, হাজার চেষ্টা করেও তার আর গতিপথ পরিবর্তন করানো সম্ভব হলো না। আজ শেষ রাতে সেটা আছড়ে পড়বে পৃথিবীর বুকে। অর্থাৎ কাল আর সূর্যোদয় দেখতে পারবে না পৃথিবী। আজকের রাতটুকুই শেষ সময়। তাই শেষ সময়টুকু পরিবারের সাথে কাটাবে বলে সন্ধ্যার পর থেকে কেউ বাইরে বেরোয়নি। আজ সোশ্যাল মিডিয়া বন্ধ, টিভি বন্ধ, অফিস, কোর্ট সব জায়গাতেই অঘোষিত ছুটি। কাজের মেয়ে আজ বিকেলে এলো না বলে মালকিন রাগ করবে না। অফিসের কামাই নিয়ে বস কথা শোনাবে না। দোকান না খুললে
খদ্দেররা ভিড় করবে না। কিন্তু ব্যাপার হলো, কলকাতা মানেই তো শুধু এখানকার মানুষ নয়, নানা জায়গা থেকে যেমন বহু মানুষ নিজেদের ভাগ্যান্বেষণে এখানে আসে, তেমনই আবার না চাইতেও অনেকের ভাগ্য তাদের এখানে নিয়ে আসে। যেমন নীল আর শ্রী, ওরা চাইলেও শেষের এই দিনটা নিজেদের বাড়ির লোকের সাথে কাটাতে পারবে না। নিজেদের সেই ছোট্ট মফস্বল ছেড়ে ওরা যেদিন কলকাতায় এসেছিল লেখাপড়ার উদ্দেশ্যে, তখন কি আর জানতো বছর খানেকের মধ্যেই শেষ দিন এসে উপস্থিত হবে? তাই অগত্যা এই কয়েক ঘন্টা হস্টেলের বন্ধ ঘরে না থেকে দুজনেই শেষবারের মতো কলকাতার রাস্তায় হেঁটে ঘুরবে বলে ঠিক করেছে। ওরা দুজনেই কলকাতায় ফাইনাল ইয়ারে পড়ে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের উদ্দেশ্যেই বছর 3 আগে কলকাতায় আসে। ওদের স্কুল আলাদা ছিল, কিন্তু একই কোচিংয়ে পড়তো দুজনে। শ্রী ছিল ক্লাসের প্রথম সারির ছাত্রীদের মধ্যে একজন। নীল একেবারে ব্রিলিয়েন্ট না হলেও একদম এই লেভেলে ছাত্র নয়। তবুও ওদের সামনে নিজেকে একটু ইনফেরিয়ারই মনে হতো নীলের। কিন্তু প্রথম দিন কথা বলার পরেই নীলের এই ধারণা ভেঙে গেল। ওদের মফস্বলের সেই মাঠে বসে যেদিন প্রথম মেয়েটার সাথে কথা হয়েছিল, কেন জানি মেয়েটাকে মনে হয়েছিল বড্ড চেনা। প্রায় আধ ঘন্টা আটকে ছিল ওরা বৃষ্টিতে। এখন নীলের মনে হয় সেদিনের সেই মাঠ, সেই সন্ধে, সেই বৃষ্টি ওদের দুজনকে দুটো আলাদা জায়গা থেকে ছিঁড়ে এনে হয়তো এক রাস্তায় চালান করে দিয়েছিল। এরপর নতুন শহর, নতুন মানুষের ভিড় শ্রী আর নীলকে আরো কাছাকাছি এনে দিল। আজকেও পাক্কা 15 মিনিট লেট। এই সরি, বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম রে, খুব সরি। আমিও ঘুমিয়েছি বিকেলে, ভাবলাম রাতে যখন ঘুম হবেই না আর আজ শেষ দিন, তাই একবার ভালো করে ঘুমানো উচিত না? হ্যাঁ, তারপর সব গুছিয়ে বাড়িতে মা বাবার সাথে কথা বলে ওদের বুঝিয়ে উঠতে উঠতে দেখি 8:30। তার উপরে কে একটা ফোন করেছিল জানিস, রং নাম্বার। এক নাগারে নিজের মনে বকেই চলেছে। আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার দুঃখে বোধহয় একটু বেশি পেটে দিয়ে ফেলেছে। আমিও দেখলাম শেষ দিন, অকারণ ঝামেলা করে লাভ নেই, একটু পুজিয়ে সুজিয়ে কাটালাম আর কি। তো এইসব সেরে বেরোতে একটু দেরি হয়ে গেল, সরি। সব সময় খালি ওর এক্সকিউজ। এই সন্ধ্যের কয়েকটা ঘন্টা মিস করেছি তো কি হয়েছে? এই শহরটা এখনো একটা গোটা রাত নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। আচ্ছা, আজকেও কি আমার পিছনে বকে সময় নষ্ট করবি, না এগোবি এর পরে? তুই তো আবার বেশি জোরে হাঁটতে গেলে হাঁপিয়ে যাবি, হাতে সময় মাত্র ঘন্টা 4। আরে আরে কোথায়, আরে থাম। এই ঘাটের দিকে চললাম। ইয়েস, আমিও এটাই ভাবছিলাম। চ চ চ। আচ্ছা বলছি, এই যে আর কিছুক্ষণ পরেই সবকিছু শেষ হয়ে যাবে, আর এদিকে আমরা উৎফুল্ল মনে ঘুরে বেড়াচ্ছি, ব্যাপারটা কেমন বেমানান না? মানে আমাদের কি আর একটু দুঃখ করা উচিত ছিল? তোকে কে আসতে বলেছিল? আমি তো একাই বেরোতে চেয়েছিলাম। আচ্ছা, একটা কথা আমায় বল, আমরা তো চাইলেও এই অঘটনটাকে আটকাতে পারবো না। ঘরে বসে দুঃখ করে কেঁদে বাকি সময়টা নষ্ট না করে জীবনের ভালো মুহূর্তগুলো মনে করে প্রিয় জায়গাটাকে আরেকবার কাছ থেকে দেখে সুন্দরভাবেও তো শেষটা করা যায়। ভাই, জীবনে কেউ কখনো ভেবেছিলাম আজকের দিনটাও দেখতে হবে? এই তো মনে আছে, আমার স্পষ্ট মনে আছে ক্লাস 2তে পড়ার সময় একবার শুনেছিলাম পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, আয়ু নাকি বেশি দিন নেই। একদিন নাকি এমন সুনামি আসবে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। শুনে 3 দিন কান্নাকাটি করেছিলাম ভয়, জানিস? আচ্ছা, এক কাজ করি, চল এখন এই মুহূর্তে আর কোনো রকম দুঃখের কথা, মন খারাপের কথা বলবো না আমরা, ঠিক আছে? বরং আমাদের জীবনের ভালো মুহূর্তগুলোর কথা বলবো। এটা ভালো আইডিয়া। জীবনের ভালো স্মৃতিগুলো একবার শেষবার রিমাইন্ড করে দেখা যাবে। আচ্ছা শোন না, ওদিক দিয়ে চ, এদিকে কয়েকটা কুকুর আছে। কুকুর? এই তোর মনে আছে যেদিন তোকে প্রথমবার দেখেছিলাম, সেদিন এরকমই অনেকগুলো কুকুর দেখে ভয় পেয়ে গেছিলি কিরকম? মোটেও না, আমি ভয় পাইনি।
কুকুরগুলো রাস্তা আটকে দাঁড়িয়েছিল, তাই যেতে পারছিলাম না। টপ দিস না, পরিষ্কার মনে আছে আমার। তখন ক্লাস 12, কোচিং থেকে বেরিয়ে দেখলাম একটা মিষ্টি মেয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, এগোতে আর পারছে না, কারণ সামনে 3টে কুকুর। খুব মজা পাচ্ছিস বল? আর তুই তখন নতুনও ছিলিস টিউশনে, মনে আছে প্রচুর ছেলে লাইন মারার চেষ্টা করতো। তুইও তো করেছিস। আমি? হ্যাঁ, আমি যাতে যেতে পারি তাই পাউরুটি নিয়ে কুকুরগুলোকে আগে নিয়ে চলে গেলি, সব বুঝি। দূর, আমার বই গেছে। এই শ্রী, দেখেছিস প্রথমবার শহরটাকে এতটা শান্ত লাগছে। পুরো কলকাতায় বোধহয় আমরাই একমাত্র রাস্তায় বেরিয়েছি না রে? হ্যাঁ। আচ্ছা, এই যে প্রথম দিন দেখা হওয়ার কথা বলছিলাম, তোর মনে আছে আমাদের প্রথম দেখা কবে হয়েছিল? না, অত শত মনে নেই। কোচিংয়ে 1-2বার দেখেছিলাম, কিন্তু আমি তোর মতো আজে বাজে ছেলেদের পাত্তা দিতাম না। আমার মতো? আরে তখন সবে 2 দিন হয়েছে, ক্যালকুলাসের একটা অঙ্ক নিয়ে 10 মিনিট ধরে হেভি লড়ছি, বুঝতে পেরেছিস? হঠাৎ দেখলাম চোখের সামনে একটা আলু থালু চেহারার চশমিশ মেয়ে ধপাস করে এসে বসে পড়লো, আর স্যারও হেভি খুশি হয়ে আমার ওয়ান অফ দি বেস্ট স্টুডেন্ট বলে দাগিয়ে দিল। চশমিশ, আলু থালু, যা কথা নেই তোর সাথে। আরে তারপর শোন, আমি তো ভাবলাম ওই টিপিক্যাল ব্রিলিয়েন্ট মেয়েরা যেমন হয় না, ওই স্নবিশ নাগুচু টাইপের, তুই ওরকমই। সেদিনের পর থেকে টানা 1 বছর এক জায়গায় পড়লাম, একবারের জন্য তাকিয়ে দেখিনি কিন্তু তোর দিকে। তাকিয়েও খুব একটা লাভ হতো না, আমি কথাই বলতাম না। শোন, ব্যাক বেঞ্চারদের না আমি পছন্দ করি না। এখন বড় আফসোস হয় জানিস। কেন? এই আমার চোখের সামনে হীরের টুকরো থাকতে আমি ভুলভাল জায়গায় খুঁজে মরতাম তখন। এখন মনে হয় জানিস, আমাদের দেখা যদি ওখানে না হয়ে অন্য কোথাও হতো, মানে ধরা যাক আজ থেকে 100 বছর আগে শিলংয়ের পাহাড়ের ধার ঘেঁষা কোনো এক অজ্ঞাত আঁকা বাঁকা সরু পথ দিয়ে আমি আমার গাড়ি নিয়ে এগোচ্ছি, একপাশে জঙ্গলে ঢাকা গভীর খাদ, এমন সময় উল্টো দিক থেকে আরেকটা গাড়ি গতিবেগ নিয়ে এগিয়ে এলো। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে গিয়ে পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটলো না। আহা, এভাবে যদি আমাদের প্রথম দেখাটা হতো রে। হয়েছে হয়েছে, এবার বাস্তবে ফিরে আয়। এটা শেষের কবিতা নয়। আর তুই শুধু না, প্রথম দিন আমিও তোকে দেখেছিলাম, সেভাবে চিনতাম না বলে কখনো কথা হয়নি। তবে তুই যেদিন প্রথম মেসেজ করে দেখা করতে বললি, সেদিন একটু বিরক্তই হয়েছিলাম। তুই তো ভেবেছিলি বাকিদের মতো আমিও তোর পিছনে ঘুরঘুর করছি। অবশ্য হবে নাই বা কেন, প্রথম দিন থেকেই শুনছি এত পপুলার মেয়ে, অহংকার থাকাটাই তো স্বাভাবিক। কি আমার অহংকার আছে? নেই কিরে? এই যাই বলিস, তোকে রাগানোর থেকে ভালো মজার কোথাও পাওয়া যায় না কিন্তু। থাক, হয়েছে। আমার রাগ তো দেখোনি? জানি বাবা, খুব জানি। গত সেমেস্টারের আগে সেই যে একবার একটু বেশি চিৎকার করে ফেলেছিলাম, তখন থেকেই তো রাগ আমি চিনেছি। 2 দিন ফোন তোলে না মেয়ে, মেসেজ করলে রিপ্লাই দেয় না, কি ভয়ঙ্কর রে তুই। সত্যি হাসছিস তুই? হ্যাঁ রে, খুব ভালো লাগে না? খুব ভালো লাগে ইচ্ছে করে আমায় কষ্ট দিতে। এই তোর ন্যাকা ন্যাকা কথাগুলো এবার একটু থামাবি প্লিজ? ক্লাস 5-এর বাচ্চার মতো করে চলেছিস তখন থেকে। সরি, আমি আসলে হয়েছে, আর নাটক করতে হবে না। তাড়াতাড়ি পা চালা, অনেক দূর যেতে হবে একসাথে। দেখ, এই যে তুই আমাকে বকার জন্য নাটক শব্দটা ব্যবহার করলি, আদতে এত ভালো একটা আর্ট ফর্মের কিন্তু তাতে অপমান হলো। এই যে শুরু হলো আবার জ্ঞান। এটা জ্ঞান নয়, মানে এর পরিবর্তে আমরা অন্য শব্দও ব্যবহার করতে। আরে যাচ্ছিস কোথায়? আরে শব্দগুলো শুনে যা। এই আরে দেখ, নাটক করছিস বলে তো এটা খুব সহজ। আবার নীলকে ফেলে এগিয়ে যায় শ্রী। নীল পেছনে পেছনে ছুটতে থাকে। গাড়িটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে এলো দিবাকর। একটা লম্বা শ্বাস নিল, ঠান্ডা বাতাস বইছে,
আকাশের দিকে তাকিয়ে দেখল কেমন অদ্ভুত লাগছে আজ আকাশটাকে। আজ সারাদিন বাড়িতেই ছিল ও। মোবাইল, টিভি কোনোটাই খোলা হয়নি দুপুরের পর থেকে। আজকাল আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ওর। বন্ধু বান্ধব থেকে অফিসের কলিগদের মধ্যেও ওর আর নন্দিতার ব্যাপারটা নিয়ে গুঞ্জন চলে। কি উত্তর দেবে ভেবে পায় না ও। বিরক্ত লাগে। এই গোটা সপ্তাহে একদিনও অফিস যায়নি। চাকরিটা আর থাকলে হয়। হঠাৎ দিবাকরের মনে হলো এই কদিনেই জীবনটা যেন এলোমেলো হয়ে গেছে ওর। নন্দিতা চলে যাবার পর থেকেই আবার অগোছালো হয়ে গেছে দিবাকর। পরক্ষণেই মনে হলো নন্দিতা থাকাকালীনও কি খুব একটা ভালো ছিল ওরা। ফোনটা খুলেই একটা বিরক্তিসূচক শব্দ বের করলো মুখ দিয়ে। নেটওয়ার্ক নেই, কোনো অ্যাপ্লিকেশনই কাজ করছে না। বিরক্ত মুখে আবার গাড়ি স্টার্ট করলো দিবাকর। হলোটা কি আজ? বিকেল থেকেই অবশ্য নেটওয়ার্ক আপ ডাউন করছে, তবে বিকেলবেলা যখন অনিন্দিতা ফোন করেছিল তখন তো এত সমস্যা হয়নি। অনিন্দিতার ফোন দেখেই দ্বিধায় পড়ে গিয়েছিল দিবাকর। ফোনটা কি ধরবে? অনিন্দিতা তো আবার একই কথা বলবে। কিন্তু দিবাকরই বা কি করবে এই ব্যাপারে? সেও তো কম চেষ্টা করেনি। কি ভেবে তাও রিসিভ করেছিল ফোনটা। বল। কোথায় আছো তুমি? কেন বলতো? একবার আসতে পারবে? কি করব গিয়ে? তুমি ভালো করেই জানো কেন ডাকছি তোমায়। দিভাই আজ সারাদিন কান্নাকাটি করেছে, অফিসে যায়নি, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। ওকে বোঝা অনু, এভাবে শরীর খারাপ করবে। দিভাই ভালো নেই দিবাকরদা, আর আমি জানি তুমিও ভালো নেই। আজ থেকে দেখছি না তোমাদের। কেন এমন করছো তোমরা? আমি একা কি করব বলতো অনু? আমরা দুজনেই তো চেষ্টা কম করলাম না। 3 বছর ধরে চেষ্টা করছি। আর তাছাড়া ডিভোর্সের সিদ্ধান্তটা নন্দিতা নিজেই নিয়েছিল। তা বলে তুমি বাধা দেবে না? হাল ছেড়ে দেবে? তুই তো এত বছর আমাদের দেখছিস, আজ অব্দি কোনো কিছুতে বাধা দিয়েছি ওকে আমি? এর আগে এতবার ঝগড়া করে এখানে চলে এসেছে, ভেবেছিলাম এবারেও সব ঠিক হয়ে যাবে, কিন্তু হুট করে এমন একটা স্টেপ নিয়ে নেবে সেটা আমিও ভাবিনি। কিন্তু দাদা, তুমি তো জানো দিভাই একটু জেদি, একটু খামখেয়ালি। ও তো প্রথম থেকেই এমন। না রে অনু, প্রথম থেকেই নয়, এটাই তো সমস্যা। 11 বছর আগের মেয়েটার সাথে এখনকার নন্দিতার অনেক পার্থক্য। আজ 2 মাস হলো আমরা আলাদা আছি অনু। এই 2 মাস আমি কিভাবে কাটিয়েছি? একবারও খোঁজ নিয়েছে ও? আমার খারাপ লাগেনি? আমি কেন এখন বলতে যাব? সে নিজেও তো একবারও ফেরার কথা বলেনি। আর সকালে ফোন করে ও নিজের ডিসিশন জানিয়েছে আমাকে। সেই মতো কাল লয়ারের কাছে যাবার কথা। এখন আমাকে কি বলবো যে ফিরে চলো? আর ও অমনি আমার সাথে চলে আসবে? তোর দিদিকে তুই চিনিস না? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি দিভাইকে এখনো ভালোবাসো? বাচ্চাদের মতো কথা বলিস না অনু। এটা কি ইনফ্যাচুয়েশন যে কাল ছিল আজ মন থেকে উঠে গেছে? 11 বছর ধরে একসাথে আমরা। আমি এখনো ততটাই, আর আমি জানি নন্দিতাও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। বুঝেছি, বেসিক্যালি তোমরা নিজেদের ইগোর কারণে একে অপরকে ফেস করতে চাইছো না। তুই বুঝছিস না। দাদা একবার আমার কথাটা শোনো। তুমি না বলো আমি তোমার বোন, একবার অন্তত আমার কথাটা রাখো। এরপরে আর জোর করবো না তোমাদের। তুমি একবার এসো এখানে, দিদির সামনে বসে একবার কথা বলো প্লিজ। কি লাভ? কি হবে অনু? কালই তো দেখা হবে। কাল অনেক দেরি হয়ে যাবে দিবাকরদা, এখনই একবার এসো প্লিজ। অনিচ্ছা সত্ত্বেও গাড়ি নিয়ে বেরিয়ে আসে দিবাকর। ও নিজেও জানে আদতে ও কিছুই বলতে পারবে না নন্দিতাকে, বোঝাতে পারবে না কতটা একা হয়ে গিয়েছে সে নন্দিতা চলে আসার পর। তবে ওরও কি দোষ নেই কোনো? ওরও মনে হয়েছে নন্দিতা আগের চেয়ে অনেকটা বদলে গেছে। ওরা দুজনেই বা বাড়িতে সময় কাটাতো কতক্ষণ?
শুধু খাবার টেবিল ছাড়া আর তো তেমন দেখাই হতো না দুজনের। এত রাতে অফিস থেকে ফিরে রোজ রোজ ঝগড়া দিবাকরেরও ভালো লাগতো না। ও কথা না বলে চুপচাপ পাশের ঘরে চলে যেত। তবে এখন দিবাকরের মনে হয় ও নিজে অনেকটা বেশি দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় দিয়েছে। তখন ইচ্ছে করলেই সবটা ঠিক করে নেওয়া যেত না এমন নয়, কিন্তু বেশিরভাগ সময় ওরা নিজেদের এড়িয়ে গেছে। এখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেছে। নিজেদেরকে স্পেস দিতে দিতে ওদের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি করে ফেলেছে ওরা। নন্দিতাদের বাড়ির সামনে গাড়িটা পার্ক করতেই দরজা খুলে বেরিয়ে এলো অনিন্দিতা। গাড়ির আওয়াজ পেয়েছে বোধ হয়। এসো। হ্যাঁ রে, বৃষ্টি হবে নাকি বলতো? আকাশটা কেমন যেন হয়ে রয়েছে। কি জানি, আকাশ দেখার আর সময় পাচ্ছি কই। কাল রাত থেকে দিদির জ্বর, সারাদিন বাইরে না গিয়ে দিদির সাথেই তো ছিলাম। জ্বর? সে কি? কই জ্বরের কথা বলিস নি তো? দিদি বলতে না করেছিল, এখন ভালো আছে। বিকেলের পর থেকে আর জ্বর আসেনি। তোমরা কথা বলো, আমি পাশের ঘরে আছি, কোনো অসুবিধা হলে ডেকো। দিবাকর ধীর পায়ে এগিয়ে এলো। একসময় 60 মিনিট যাকে দেখতে না পেলে ভালো লাগতো না, আজ 60 দিন হয়ে গেল তাকে দেখেনি দিবাকর। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে কি ভাবছিস তুই? হ্যাঁ না, কিছু না। আমার মনে হয় তুই ঠিকই বলছিস। আমাদের না হয় এবার একটু। আমি বলছি মানে? তোর নিজের দিকটাও একবার দেখ। তুই নিজে কি আদৌ ভালো আছিস? দেখ, আমাকে প্লিজ ভুল বুঝিস না, কিন্তু কিন্তু এছাড়া আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে অন্তত। প্লিজ, তুই আমাকে ভুল বুঝছিস না তো? না, তোমার সাথে নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, এরকম সিচুয়েশন তো আসতেই পারে। আমি বুঝতে পারছি তোর দিকটা, যেটাতে তুই ভালো থাকবি, মানে আমরা দুজনে ভালো থাকবো। আমার মনে হয় সেটাই করা উচিত। কয়েক সেকেন্ড চুপ করে সামনাসামনি বসে থাকে ওরা দুজন। কারেন্ট গেছে অনেকক্ষণ। ওদের দুজনের মাঝে একটা মোমবাতি জ্বলছে। সেই আলোয় নন্দিতা লক্ষ্য করলো কেমন রক্তাভ লাগছে দিবাকরের মুখ চোখ। বলছি, অনেক তো রাত হলো, আমি তবে বেরিয়ে পড়ি। সাবধানে ড্রাইভ করিস। বলছিলাম যে কালকেই তাহলে। হ্যাঁ, আমি কাল ফোন করে নেব। তোর কি শরীর খারাপ লাগছে? না। আর কিছু বলল না দিবাকর। ওর মুখের দিকে এক ঝলক তাকিয়েই বেরিয়ে গেল ঘর থেকে। ভালো করে লক্ষ্য করলে হয়তো দেখতে পেত দুফোঁটা জল গড়িয়ে পড়ছে নন্দিতার দু চোখের পাশ দিয়ে। দিবাকর চলে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল। এখনো সেই একইভাবে পাথরের মতো বসে রয়েছে নন্দিতা। এত বড় একটা সিদ্ধান্ত আজকে নিয়ে ফেলল সে। কিন্তু সে একা তো নয়, দিবাকর তো রাজি হয়েছে। প্রথমবার শুনেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল, কিন্তু আজ তো নিজের মুখেই বলে গেল। তাহলে এত খারাপ লাগছে কেন নন্দিতার? পুরনো সময়গুলো বারবার করে যেন ভেসে উঠছে চোখের সামনে। সেই 11 বছর আগে থেকে ওদের সম্পর্কের শুরু। কত চড়াই উতরাই গিয়েছে জীবনে তারপর থেকে। কলেজের পরে চাকরি জীবন, তারপরে 3 বছরের দাম্পত্য জীবন। সময়ের সাথে সাথে সবকিছু কেমন পাল্টে যায়। অফিসে কাজের চাপ, ডেডলাইন, তারপর বাড়িতে এসে রোজ ঝগড়া। নন্দিতার প্রাণ হাঁপিয়ে উঠেছিল। সময়ে সময়ে প্রচন্ড ইম্যাচিওর মনে হতো দিবাকরকে। নন্দিতা যে সবটা সামলানোর চেষ্টা করেনি এমনটা নয়, কিন্তু তাতে লাভ হতো না। কিছুদিন পর অবস্থা আবার আগের মতো। 2 মাস ওরা আলাদা ছিল। আজ দুজনে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্সের। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে কি ভুল করলো? আচ্ছা, যদি দিবাকর ওকে ফিরে যেতে বলে তখনও কি করবে? আচ্ছা, যদি দিবাকরের সামনে ও ভেঙে পড়ে? না, দিবাকরের সামনে যেমন করে হোক শক্ত থাকতে হবে ওকে। ওর মনের ভেতরে যে একটা ঝড় চলছে সেটা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না।
দিবাকরের সামনে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করেছে নন্দিতা। দিবাকরকে বোঝানো দরকার যে ওকে ছাড়াও নন্দিতা ভালো থাকতে পারে। তবে দিবাকর ভালো নেই, ওকে দেখে এটুকু বুঝতে পেরেছিল নন্দিতা। কিন্তু দিবাকর নিজেও তো একবার ওকে বলল না ফিরে যাওয়ার কথা। পরক্ষণই মনে হলো এসব ভাবছি বা কেন সে? দিবাকর বললে কি সে ফিরে যাবে? অনেকটা দেরি হয়ে গেছে, এখন আর ফিরে আসার উপায় নেই। একটু আসছি। তুই 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 যাসনি? সরি, আমার ফোনটা আসলে ফেলে গেছি। ও ও, এই তো, এই নে। থ্যাঙ্কস। আসছি। দিবাকর যেন কিছু একটা বলবে ভেবে এসছিল, কিন্তু বলতে না পেরে চলে গেল। আবার যাওয়ার আগে একবার শুধু দরজা থেকে পেছন ফিরে তাকিয়েছিল নন্দিতার দিকে, কয়েক সেকেন্ডের জন্য। এই কদিন যে দিবাকরকে ও দেখেছে তার চেয়ে একদম আলাদা ছিল এই চাহনিটা। 11 বছর আগের এক কিশোরের মুখ হঠাৎ যেন ভেসে উঠেছিল ওর চোখের সামনে। এদিকে নীল আর শ্রী অনেকক্ষণ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে। ময়দানে পৌঁছানোর পর একটু বিশ্রাম করছিল কিছুক্ষণ। ওয়েদারটা কেমন তাড়াতাড়ি চেঞ্জ করছে, টের পাচ্ছিস? যেন 6 ঋতুর স্বাদ 6 ঘন্টায় দিয়ে দিচ্ছে। সত্যি কিরকম হুশ করে আকাশটা পাল্টে যাচ্ছে চোখের সামনে। দেখ, এই এই মুহূর্তগুলো আর ফিরবে না। মনে হচ্ছে একটা টাইম মেশিন পেলে ছোটবেলাটা থেকে একবার ঘুরে আসতাম। আমার কি ইচ্ছে করছে জানিস? যদি আজকের এই রাতটা শেষ হবার আগেই এই 3 বছরের টাইম লুপে আটকে পড়তাম, হেব্বি হতো বল। আমার এইটুকু জীবনের সেরা 3 বছর রে। টাইম লুপ? হ্যাঁ, আচ্ছা শোন, টাইম লুপ হলো, আচ্ছা তুই বেনেডিক্ট কাম্বারব্যাচের কথা দেখেছিস তো? এই থাম থাম থাম। আরে আমি বোঝাই তোকে। আরে আমি মূর্খ নই, ঠিক আছে? জানি এগুলো। সবসময় বুড়ো দাদুদের মতো জ্ঞান দিতে হবে না। ঠিক আছে, সবসময় বুড়ো দাদুদের মতো জ্ঞান দিতে হবে না। তবে হ্যাঁ, টাইম মেশিন পেলে আমারও খুব ইচ্ছে আছে একটা বিশেষ দিনে ফিরে যেতে। কোন দিন? কেন? 3 বছর আগের সেই সন্ধ্যাবেলাটা, সেই মাঠে যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। আমি ভাবিনি, সিরিয়াসলি আমি ভাবিনি সেদিন একবার বলতেই তুই আসবি দেখা করতে। হাজার হলেও তখন সেভাবে কেউ কাউকে চিনতাম না। হ্যাঁ, তখন যদি জানতাম ছেলেটা এতটাই বিরক্তিকর তাহলে অবশ্যই আসতাম না। বিরক্তির কথা তুই বলিস না, বিরক্ত তো আমার লাগছিল। পাক্কা 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলি মাঠে। ওই একদিন, ঠিক আছে, ওই একদিন আমি দেরি করেছিলাম। তারপর থেকে ভাবতো যতবার বেরিয়েছি কে দেরি করেছে। নীলের মনে পড়ে মাঠের একপাশে বসে কথা বলেছিল ওরা। আচমকা বৃষ্টি নেমে এসেছিল সেদিন সন্ধেবেলা। মাঠের এক কোনায় একটা তেলে ভাজার দোকান ছিল, তার ছাউনিতে গিয়ে আশ্রয় নিয়েছিল ওরা। বৃষ্টি চলেছিল টানা 8 ঘন্টা। ছাতা না নিয়ে আসার জন্য বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল ওদের। নীলের খুব ভাল লাগছিল সেই সন্ধেটা, সেই বৃষ্টিটা, সেই ছাউনিটা। ওর মনে হলো আজ এই মুহূর্তেও একটু বৃষ্টি হলে পারত। কি রে, কি ভাবছিস? না না, কিছু না। এই শ্রী, আমার তো খিদে পেয়ে গেল রে হাঁটতে হাঁটতে। সারাক্ষণ খালি খিদেই পায় তোর। আরে সেই সন্ধেবেলা খেয়ে বেরিয়েছি, খিদে পাবে না? কিন্তু এই সময় তো কিছু পাবো না রে। আরে এই দেখ, নে চ খেয়ে নি। 1টা বাজতে চলো, আরো অনেক জায়গা যেতে হবে। এ কি রে, তুই আবার এর মধ্যে খাবারও বানিয়ে এনেছিস? এইটুকু সময় কিছুই করতে পারিনি। ফ্রাইড রাইস বানিয়েছিলাম দুপুরে, আর সেটাই এনেছি খানিকটা। না, মা অন্নপূর্ণার মন্দিরে আমার পুজো দেওয়াটা সার্থক হয়েছিল। এমন একজনকে পেয়েছি এরকম অসময়েও খিদে মেটানোর ক্ষমতা রাখে। জয় মা, জয় পেয়েছি মা। মানে কি? হ্যাঁ না মানে পেয়েছি মানে কি? আমি কি তোর প্রেমিকা নাকি? না মানে বন্ধু তো, সেটাই বা কম কি। বসা যাক এবার। এই দাঁড়া না 1 মিনিট।
আবার কি হলো? উফ, আরে তোর এটা ব্যাগ না ডোরেমনের স্পেয়ার পকেট বুঝি না বাবু, কত কিছু যে রাখিস তুই। সব কাজের জিনিস, তুই বুঝবি না। এই জন্যই কাজের সময় দরকারি জিনিস খুঁজে পাস না। থাম, এই নে। তুই আবার কি এনেছিস? দেরিটা কি এমনি এমনি হলো ম্যাডাম? লাস্ট সাপারটা কি একটু সুন্দর করে বানাতে হবে তো। তোর ফেভারিট ঝাল ঝাল চিকেন, খেয়ে নে। ভগবান, এসব আবার কেন করতে গেলি তুই? কেন করতে গেলি? চল, খালি ন্যাকামো। রাত প্রায় 11:30 বাজে। দিবাকরের চোখে ঘুম আসছে না কিছুতেই। একই তার নিজের জীবনের সমস্যা, তার উপর সন্ধেবেলার নন্দিতার ওখান থেকে ফেরার সময় এমন একটা ঘটনা ঘটল, তাতে মেজাজটা আরও খিঁচড়ে আছে ওর। ফোনটা নিয়ে যখন দিবাকর রাস্তায় বেরোলো তখন রাত 8টা। অনিন্দিতার নম্বরে ডায়াল করতেই একটা হিন্দি গান বাজতে শুরু করলো। এরই মধ্যে মেয়েটা আবার কলার টিউন বদলেছে। আই এম সরি অনু, আমি পারিনি ওকে আটকাতে। নন্দিতা, নন্দিতা চলে যাচ্ছে। নন্দিতা? সরি, কে বলছেন বলুন তো? ও সরি সরি, রং নাম্বার মেবি। আমি আসলে অন্য একজনকে ভেবে। ও, রং নাম্বার? কিন্তু আমি তো নাম্বার দেখেই ডায়াল করেছিলাম। ও, তাহলে হয়তো ক্রস কানেকশন হবে। এমনিতেও সন্ধ্যে থেকে নেটওয়ার্কের যা অবস্থা। হ্যাঁ, এক্সট্রিমলি সরি। আরে সরি বলার কি আছে, আমিও তো এক বন্ধুকে ফোন করার চেষ্টা করছিলাম। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কি কোনো কারণে ডিস্টার্বড আছেন? দিবাকর এবারে অপ্রস্তুত হয়ে পড়ল। একটা অচেনা ছেলে হঠাৎ এসব প্রশ্ন করলে অস্বস্তি লাগারই কথা। ছেলেটার বয়স খুব বেশি হলে 20 হবে, কিন্তু খুব চেনা চেনা লাগছে ছেলেটার গলা। আগে কোথায় যেন শুনেছে। আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু একটা কথা ভাবুন, না তো আমি আপনাকে চিনি, না আপনি আমাকে। কাজেই আপনি যদি আপনার সমস্যাটা আমার সাথে শেয়ার করেন, সেটা আজকের পর আর কেউ জানতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক নয় আমি যেচে আপনার কথা জানতে চাইছি। হ্যাঁ, অন্যদিন হলে কিন্তু আমি এরকমটা করতাম না, কিন্তু আজকের দিনে আমার মনে হয় আমাদের কারোর মন খারাপ করা উচিত নয়। আজকের দিনে মানে? এ বাবা, আপনি জানেন না আজ আমাদের এই পৃথিবীর শেষ দিন? মানে কি আজে বাজে বকছো তুমি ছোকরা? বলছি মস্করা করছো নাকি? আগে হ্যাঁ, ঠিকই বলছি। আজ দুপুরে যখন জানা গেল তখন ঠিক এইভাবেও আমারও বিশ্বাস হয়নি। আপনি সারাদিনে খবর টবর বিশেষ দেখেননি নাকি? এবার একটু চিন্তা করলো দিবাকর, এসব কখনো সত্যি হয় নাকি? তোর হাই স্কুলের ছেলে হলে হয়তো ও বিশ্বাস করে ফেলতে কথাগুলো, কিন্তু আজকে ও যথেষ্ট ম্যাচিওর। একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে সে। ক্রস কানেকশনে একটা ফোন, আর তাতে কোন বাচ্চা ছেলে কি বলছে সেটা শুনে ও কেন ঘাবড়ে যাচ্ছে? কিন্তু ছেলেটার গলা শুনে তো মনে হচ্ছে না যে ইয়ার্কি মারছে। আর এটাও তো সত্যি যে দুপুরের পর থেকে বাইরে কি হয়েছে কোনো আইডিয়া তার নেই। একে তার নিজের জীবনের একটা বিপর্যয়, তারপরে এই সব অবিশ্বাস্য কথা। এবার বিরক্ত লাগতে শুরু করে দিবাকরের। আচ্ছা, আপনার বিশ্বাস না হয় ছাড়ুন এই ব্যাপারটা। কে চলে যাচ্ছে না কি একটা বলছিলেন, তো যিনি ছেড়ে যাচ্ছেন তাকে আপনি ছেড়ে যেতে দিচ্ছেন কেন? সে নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি বারণ করলেও শুনবে না। আপনি করেছেন বারণ? বলছি তো, করে লাভ নেই। আটকাবার অনেক চেষ্টা করেছি, এখন আর কিছু করার নেই। কে বলেছে কিছুই করার নেই? যতক্ষণ না সে চলে যাচ্ছে শেষ মুহূর্ত অবধি চেষ্টা করুন, তাকে বোঝান আপনার জীবনে তার গুরুত্বটা। এতদিন কিছু হলো না, আর এখন এসব করেই সে ফিরে আসবে আমার কাছে? হয়তো আসবে না, হয়তো আপনি ঠিক, কিন্তু শেষ মুহূর্তে তাকে আটকানোর চেষ্টা না করলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে পারবেন? আজকের পর তো আপনি আর বারণ করার সুযোগটাও পাবেন না। এই যে শোনো, তোমার বয়সে আমিও তোমাদের মতো কথায় কথায় এসব জ্ঞান দিতাম লোকজনকে, কিন্তু বয়সের সাথে অভিজ্ঞতা বাড়লে বুঝবে জীবনটা এত সহজ নয়। কতটুকু জানো তুমি জীবনের সম্পর্কে? ওইটুকু তো বয়স, কতটুকু দেখেছো জীবনের? আমি জানি, তবে এই সময় হাত গুটিয়ে বসে না থেকে আমার মনে হয় আরেকবার চেষ্টা করা উচিত। আরে মশাই, মরার আগে অন্তত কাছের মানুষের ভালোবাসাটুকু নিয়ে মরুন। এই তখন থেকে কি সব বাজে বাজে কথা বলছো?
নেশা করে কথা বলছো নাকি? আপনি খামোখা রাগ করছেন, আমি আপনার ভালোর জন্যই তো বলছি। থাক, আর ভাবতে হবে না তোমায়, অনেকক্ষণ ধরে তোমার জ্ঞান শুনে যাচ্ছি। আরে অদ্ভুত লোক তো আপনি মশাই। যাকগে, অনেক রাত হলো, শেষ সময়টা আমি আমার প্রিয় মানুষের সাথে কাটাতে চাই। রাখছি এখন। আর আপনার কাছে সময় মাত্র আজকের রাতটুকু। শেষ মুহূর্তে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে জীবনের শেষটা সুন্দর করবেন কিনা একবার ভেবে দেখবেন, না হলে কিন্তু গিল্ট নিয়ে মরতে হবে, বলে দিলাম। এবার কি করবেন সেটা আপনার ব্যাপার। রাখছি। শেষ দিনের কথা শুনে মাথাটা আবার গরম হয়ে গেল দিবাকরের। তখন থেকে সেই এক আজগুবি কথা, কোনো মানে হয়? গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয় তক্ষুনি। তারপর থেকেই কেমন অস্বস্তি হচ্ছে দিবাকরের মনে। ছেলেটার বয়স যা মনে হলো বড় জোর ওই 21-22 হবে, কিন্তু এভাবে মজা করলো কেন? নাকি সত্যি সত্যি তেমন কিছু? কিন্তু কালকের পর থেকে ওর জীবন থেকে নন্দিতা চিরকালের মতো চলে যাচ্ছে, এটা তো সত্যি। এরপর হয়তো ওর জীবনে অন্য কোনো পুরুষ আসবে। আচ্ছা, নন্দিতা কি আবার বিয়ে করবে? দিবাকরের কথা আর মনে পড়বে না ওর? এই 11 বছরের কথা মনে পড়বে না একবারও? আজ থেকে বহু বছর পরে যদি কখনো ওদের দেখা হয়ে যায় হঠাৎ, নন্দিতা কি চিনতে পারবে ওকে? নাকি চিনতে পারলেও এড়িয়ে যাবে? আর দিবাকরেরই বা কি হবে? এরপর কি করবে ও? কেমন যেন নিজেকে অকুল সমুদ্রে দিশেহারা নাবিকের মতো মনে হতে লাগলো ওর। রাত 12টা। হঠাৎ কিছু একটা মনে পড়ল ওর। আচমকা তাড়াহুড়ো করতে শুরু করলো, এক্ষুনি আরেকবার বেরোতে হবে ওকে। নন্দিতার বাড়ির সামনে এসে পৌঁছলো দিবাকর। ওকে এত রাতে দেখে অবাক হয়েছে নন্দিতা আর অনিন্দিতা দুজনেই। তুই এত রাতে ঘুমোসনি? ঘুম আসছিল না। আমার একটা কথা রাখবি নন্দিতা? কি? এত রাতে কি হয়েছে? তুই তুই ঠিক আছিস তো? কাল থেকে তোকে আর কখনো বিরক্ত করতে আসবো না আমি, কিন্তু কেবল একটা কথা রাখ আমার। একটু বেরোবি একবার আমার সাথে? এখন? হ্যাঁ, জানি তুই বিরক্ত হচ্ছিস, কিন্তু আমি বলছি তো, কাল থেকে আর একদম এসব হবে না। শুধু আজ একবার চল আমার সাথে। কিন্তু কিন্তু যাবোটা কোথায়? আয় না একবার। নন্দিতা আর কথা বাড়ায় না। কিছু একটা ছিল দিবাকরের কথায়, যাতে ও কেন জানি না করতে পারল না ওকে। নন্দিতা গাড়িতে উঠে বসতেই প্রবল বেগে গাড়ি ছুটিয়ে দিল দিবাকর। হালকা মেঘের গর্জন শোনা গেল বোধহয়। যা খুশি হয়ে যাক। দিবাকরের মাথায় একটাই চিন্তা ঘুরছে, যদি সেই ছেলেটার কথা সত্যি হয়ে যায়, সকালের আগে ওকে ওর গন্তব্যে পৌঁছতেই হবে, যে করেই হোক। একটু পরেই ওরা বাইপাসে উঠে এলো। দিবাকর গাড়ির গতি আরো বাড়িয়ে দিল। এত জোরে কেন গাড়ি চালাচ্ছিস তুই? অ্যাক্সিডেন্ট করবি তো। কিচ্ছু হবে না, তুই চুপ করে বস। কলকাতা শহর থেকে বেরিয়ে বাইরের তীব্র হাওয়ার সাথে পাল্লা দিয়ে প্রবল বেগে ছুটে চলল গাড়ি। ওদের কাছে তাও গাড়ি আছে, কিন্তু এদিকে স্রেফ পায়ে হেঁটে নর্থ থেকে সাউথে এসে পৌঁছেছে নীল আর শ্রী। এখন তারা সাদার্ন অ্যাভিনিউতে। হাঁটতে হাঁটতে হুট করেই নীলের মাথায় চাপে পাঁচিল টপকে লেকে ঢোকার বুদ্ধিটা। ততক্ষণে শ্রী ক্লান্ত হয়ে পড়েছে, সেই কখন থেকে হাঁটছে। এতটা রাস্তা হেঁটে আসা তো মুখের কথা নয়, তবুও কোনো একটা অদৃশ্য শক্তি ওদের চালিয়ে নিয়ে এসেছে এতক্ষণ। শেষ মুহূর্তে জীবনকে উপভোগ করার আনন্দের কাছে বোধহয় সব যন্ত্রণায় ক্ষীণ হয়ে আসে। কিন্তু এবার আর সত্যি পারছে না শ্রী। নীল এতক্ষণ অন্য মনস্ক ছিল ঠিকই, কিন্তু ওরও এবার ক্লান্তি অনুভব হচ্ছে। অনেকটা ছেলে মানুষই রয়ে গেছে ওর মধ্যে। এখনই সুযোগ পেলে টাইম ট্রাভেল, এলিয়েন, পরজন্ম এসব নিয়ে অনর্গল বকে যেতে পারে। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে শ্রীয়ের, রাগ ওঠে, কিন্তু তারপরই আবার মনে হয় এই ছেলে মানুষটা আছে বলেই হয়তো বাকিদের থেকে আলাদা নীল।
সবচেয়ে বড় কথা, এই ছেলে মানুষের জন্যই বোধহয় বাকিদের থেকে অনেক বেশি সহজ ছেলেটা। ভগবান যে এতটা সদয় হবে ভাবিনি। এ কি, গেটটা খোলা? ইয়েস, বোধহয় বাড়ি ফেরার তারায় গেট লাগাতে ভুলে গেছে। ভেরি গুড। নীলের মনে আছে কলকাতায় আসার আগে রাত জেগে জেগে ওরা প্ল্যান করত এখানে এসে কোথায় কোথায় ঘুরবে। 17-18 হওয়া ছেলে মেয়ে দুটোর মধ্যে তখন এইসব আলোচনাই চলতো। প্রথমবার নিজেদের চেনা জায়গা পেরিয়ে নতুন শহরে আসার উত্তেজনা, সামান্য ভয় আর নতুনের আবিষ্কারের আনন্দ মেশানো সেই দিনগুলো এখন মনে পড়ছে ওর। নীল ঘড়ি দেখল, 3:25। আর বেশি দেরি নেই, অন্যদিন হলে আর ঘন্টা 2-এর মধ্যে আলো ফুটে যেত। আজ কি হবে কে জানে। ওদের আর কোথাও যাবার কথা নেই। এই তো, এই রেলিংটার কাছে দাঁড়াই, চ। বসি না, চ এবার। উফ, 2 মিনিট পর বসলে কিছু ক্ষতি হবে না তোর। এই, তুই কি আমাকে জলে ফেলার প্ল্যান করছিস? হ্যাঁ তো, তারপর আমিও ডুব দেবো। তাতে আমার কিছু হবে না, বুঝলি? আমি তো সাঁতার জানি। তোর কি হবে ভাব। মানে আমি ডুবলে তুই বাঁচাবি না? না। এই তুই এমন কেন রে? তুই না একটা আস্ত গাধা। এই সময় আর এসব বলে লাভ আছে? কি বলবি জলদি বলতো, সময় নেই হাতে। হ্যাঁ, দাঁড়া। এই তো। হায় কপাল, আবার এসব কিনেছিস কোন দুঃখে তুই? ফুলের তোড়া, লাল রিবনে বাঁধা আবার। ও, সাথে আমার ফেভারিট চকলেটও। চুপ কর, মুডটা নষ্ট করিস না। যেটা বলছি মন দিয়ে শোন। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন। এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পরিপাট্য সবার আগে ঘুঁচিয়ে দেব। তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? কি হলো, কিছু বলবেন না ছিনন্দিতা? আবার আবার কতবার বলেছি না নাম নিয়ে মজা করবি না। ওকে মিস শ্রীনন্দিতা সান্যাল, গত 3 বছর ধরে তোমার প্রেমে পড়েছি। রোজ নতুন নতুন ভাবে বারবার তোমার প্রেমে পড়েছি। বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ভুলে ওঠা হয়নি সেভাবে। ইচ্ছে ছিল এখানে এসে অনেক মানুষের মাঝে দাঁড়িয়ে দারুণভাবে তোকে জানাবো, গ্র্যান্ড ভাবে প্রপোজ করব, কিন্তু ভাগ্য এমন একটা সারপ্রাইজ দেবে ভাবিনি। তাই এই শেষ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না। তাহলে শ্রীনন্দিতা সান্যাল, will you be the Sri of my life? কিছুক্ষণ কারো মুখে কথা নেই। এক দৃষ্টে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এবার শ্রীনন্দিতার চোখের কোণটা চিকচিক করছে কি নীল বুঝতে পারে না। ওদের ঘিরে হাওয়ার বেগ এবার প্রবল হচ্ছে। নীল, মানে তুই এভাবে? আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে। পরের জন্মে মানুষ হব। তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। মিস্টার দিবাকর মুখার্জি, I think it's too late now. আপাতত শেষ নিঃশ্বাস ছাড়ার আগে অবধি আমি তোকে ছেড়ে যাচ্ছি না। নীলের হাতটা শক্ত করে ধরল শ্রী। আকাশটা এবার লালচে হয়ে উঠছে।
ওরা টের পেল চারপাশে পরিবেশ বদলাতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ হলো হাওয়াটা ঝড়ে পরিণত হয়েছে। এতক্ষণে জলের মধ্যেও যেন একটা আন্দোলন শুরু হচ্ছে। দূর থেকে কয়েকটা নতুন আলোর রেখা লক্ষ্য করা যাচ্ছে, আগের চেয়ে তীব্র সেটা। যেন আকাশ থেকে তীব্র আলোর অনেকগুলো টর্চ কেউ পৃথিবীর দিকে তাক করে চালিয়ে রেখেছে, এবং সেই আলোর ব্যাসার্ধ ক্রমে ক্রমে বড় আকার ধারণ করছে। দিবাকর মুখার্জি? হ্যাঁ রে, তোকে কতবার বলেছি আমার ভালো নাম ধরে ডাকবি না। নীল নামটা কি ক্ষতি করেছে? কেন? দিবাকর নামটাই বা কি দোষ করলো? ধুর, বাবা এমন একটা নাম দিয়েছে মনে হচ্ছে 80-র দশকে বসে আছি। দিবাকর মানে কি জানিস? সূর্য। জীবনের সূর্যটাই যেখানে ডুবতে বসেছে। যাকে ঠিক করেছিলাম কোনো দুঃখের কথা বলবো না। কই বাদ নেই, চলো পরের জন্মে দেখা হচ্ছে। ঠিক খুঁজে নেবো তোকে আবার। আবার আজগুবি কথা শুরু করলি? পরের জন্ম বলে সত্যি কিছু হয় নাকি? না না, সেটা তোকে হাসানোর জন্য বললাম। তবে একটা থিওরি বলে আমাদের এই জগতের মতো আরেকটা জগৎ আছে হুবহু, মানে আরেকটা পৃথিবী, আরেকটা কলকাতা, আরেকটা নীল, আরেকটা শ্রী। প্যারালাল ইউনিভার্স? ধুর, সে তো সায়েন্স ফিকশন গল্পে থাকে। সেটা আবার হয় নাকি? হতেই পারে, না হওয়ার কি আছে। একসময় তো পৃথিবীর দু প্রান্তে বসে ভিডিও কল করাটাও মানুষের কাছে আজগুবি মনে হতো। আজ যেটা কল্পনা কে বলতে পারে, হয়তো কাল সেটাই বাস্তব। এত জটিলতা মাথায় ঢোকে না শ্রীর। আলোর তীব্রতায় চারপাশটা দেখতে অসুবিধে হচ্ছে এবার। ও নীলের গা ঘেঁষে আরও খানিকটা এগিয়ে আসে, মাথা রাখে ওর কাঁধে। হয়তো সেই ইউনিভার্সে এতদিনে আমাদের অনেকটা বয়স হয়ে গেছে। হয়তো আমরা দুজনে চুটিয়ে সংসার করছি, জানিস তো? হো, সেখানে তুই আমার পিছন ছাড়বি না বল? শ্রীনন্দিতা সান্যাল, ভালোবাসি তোমায়, শুধু আজ এখানে নয়। যদি এ জগৎ ছাড়াও অন্য কোথাও কোনো জগৎ থাকে, সেখানেও আমি তোমাকেই ভালোবাসবো। এইটুকু বিশ্বাস নিজের প্রতি আছে। আর যদি ধর তোর আমার মধ্যে খুব ঝগড়া হলো, আমি তোকে ডিভোর্স দিয়ে দিলাম, তারপর? অত সহজ হবে না ওসব। আমি হতে দেব না। ভুল করলে শুধরে নেব, রাগ করলে রাগ ভাঙাবো, দোষ করলে যে শাস্তি হোক মেনে নেব, কিন্তু তোকে ছেড়ে যাব না। আরে তোর মনে হয় তুই আমার ছাড়া থাকতে পারবি? দেখ গিয়ে, সেখানেও ঝগড়া করার পর তুই এভাবেই আমার কাঁধে মাথা রেখে বসে আছিস। সেটা এখানে বসে কিভাবে বলছিস? আর তাছাড়া যদি ওখানে আমাদের বয়স বেশি হয়, তাহলে তো বয়সের সাথে সাথে মানুষও অনেক বদলায়। হ্যাঁ, বদলানোটাই তো স্বাভাবিক। সময় বদলাবে, মানুষ বদলাবে, সমস্যাও বদলাবে, কিন্তু অনুভূতিগুলো তো মরে যাবে না। কাউকে সত্যিকারের ভালোবাসলে হাজার সমস্যা থাকলেও, হাজার ঝগড়া করলেও, দিনের শেষে ঘরে ফেরা পাখির মতো আবার তার কাছেই ফিরে আসে মানুষ। আমার বিশ্বাস আমি বদলে যেতেই পারি, কিন্তু আমার ভালোবাসা বদলে যাবে না। বুঝলাম। আলোর তীব্রতা এত বেড়ে গেছে যে আর চোখ খুলে রাখতে পারছে না ওরা। ঝড়ে প্রবল বেগে ধুলো আর গাছের পাতা উড়ছে। পিছনে কোথাও মড়মড় করে গাছ ভেঙে পড়ার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে থেকে থেকে। শ্রী মুখ গুঁজেছে নীলের বুকের ভেতর। নীল দু হাতে জড়িয়ে ধরেছে ওকে। মাটিটা মনে হলো এক দুবার কেঁপে উঠল। ওর মন আর বিচলিত হচ্ছে না এত কিছুর মাঝেও। শ্রী এত কাছেই আছে বলে হয়তো নীলের মুখে একটা শান্তির ছোঁয়া লেগে রয়েছে। আবেশে চোখ দুটো বন্ধ করে দেয় নীল। শ্রীয়ের পুরো নাম শ্রীনন্দিতা আর দিবাকরের ডাকনাম নীল। তার মানে আমার গল্পের দিবাকর আর নন্দিতাই তোমার গল্পের নীল আর শ্রী। সত্যি প্যারালাল ইউনিভার্স। আচ্ছা, সত্যি এইভাবে শেষ হয়ে গেল নীল আর শ্রীর গল্পটা?
দিবাকর নন্দিতার গল্পটা তো শেষ হয়নি এখনো। ওদের কি হলো? হাইওয়ে ছেড়ে গাড়িটা যখন গলিতে ঢুকলো তখন ভোরের আলো ফুটে গেছে। দিবাকরের ডাকেই যখন নন্দিতার ঘুম ভাঙল তখনও দেখলো গাড়িটা একটা মাঠের পাশে দাঁড় করানো। মাঠের আকৃতিটা কিছুটা চৌকো মতো, দুপাশে দুটো রাস্তা মাঠের সমান্তরালে চলে গেছে। রাস্তার ওপাশে কিছু বাড়ি, আর এক পাশে মাঠের একদম গা ঘেঁষে আরও এক দুটো বাড়ি, আর এক পাশে একটা স্কুল। দিবাকর বাইরে দাঁড়িয়ে আছে। ঘুম চোখে পুরোটা বুঝতে একটু সময় লাগলো নন্দিতার। তারপর অবাক হয়ে দিবাকরকে বলল, তুই সারা রাত গাড়ি চালিয়ে এতটা রাস্তা? বেরিয়ে আয়। গাড়ি থেকে নেমে এলো নন্দিতা। দুজনে মাঠের মাঝে গিয়ে দাঁড়ালো। নন্দিতা এখনো বুঝতে পারছে না দিবাকর কি করতে চাইছে। আজকের তারিখটা কত? আজ? কই কই আজ আমাদের তো অ্যানিভার্সারি বা কারুর জন্মদিন তো নয়। আজই সেই দিন শ্রী। 11 বছর ধরে এ দিনটা খুব স্পেশাল আমার কাছে। এই জায়গাটা মনে আছে? 11 বছর আগে প্রথম দেখা করেছিলাম আমরা। শ্রী নামটা শুনে একটু অবাক হয় নন্দিতা। ওর পুরো নাম শ্রীনন্দিতা। সবাই নন্দিতা বলে ডাকলেও একমাত্র দিবাকরই ওকে শ্রী বলে ডাকত। কিন্তু সে অনেক দিন আগে। ওর মনে পড়ে দিনটা, বিকেলবেলা বৃষ্টি পড়ছিল। আজ কত দিন পরে তোকে এই নামে ডাকলাম শ্রী। কেন এমন হলো বলতো? এমন তো কথা ছিল না। আমরা তো ঠিক করেছিলাম সব সমস্যার সম্মুখীন একসাথে হব, যেমনই পরিস্থিতি আসুক দুজনে দুজনের পাশে থাকব। তবে কেন আমরা আজ দূরে সরে যাচ্ছি? কাজের চাপে এতটাই ব্যস্ত যে ভালোবেসে নিজেদের দেওয়ার নামগুলো ধরে ডাকারও সময় পায় না। তুই যে আমার জীবনের শ্রী, সেটাই ভুলে গেছি। নন্দিতারও মনে পড়ে দিনগুলো। সত্যি এই কবছরে ওরা দুজনেই যেন কতটা যান্ত্রিক হয়ে গেছে। শেষ কবে দুজন একসাথে বৃষ্টিতে ভিজেছে ওর মনেই পড়ে না। শেষ কবে কাজ ছাড়া ওরা নিজেদের মধ্যে কথা বলেছে, নিজেদের মতো সময় কাটিয়েছে ও মনে করতে পারে না। দিবাকরেরও একটা ডাকনাম ছিল, নীল। শ্রীনন্দিতা ওকে ডাকতো এই নামে। জানিস শ্রী, মাঝে মাঝে নিজেকে খুব লাকি মনে হয়, বিকজ আই হ্যাভ ইউ ইন মাই লাইফ। অনেকে বলে প্যারালাল ইউনিভার্স বলে নাকি কিছু আছে। হয়তো সেখানেও একটা তুই আছিস, হয়তো একটা আমি আছি। মাঝে মাঝে মনে হয় অন্য ইউনিভার্সের আমিটা কি সুখেই না আছি। হয়তো ও আমার থেকে আরও বেশি সাকসেসফুল। কিন্তু তারপরেই ভয় হয় জানিস। মনে হয় যদি সেই ইউনিভার্সে তুই আমার সাথে না থাকিস, কি দরকার ছিল আমার সাথে জীবন কাটানোর? কিছুই তো ছিল না আমার সেই সময়। অনেক বেটার অপশন ছিল তোর কাছে, তা সত্ত্বেও তুই আমার কাছে এসেছিলি, কারণ তুই আমাকে ভালোবেসেছিলি। সাকসেসের পাহাড়ে ঘেরা যে জীবনে তুই নেই তাকে আমি ভয় পাই শ্রী। শুনতে আজগুবি লাগছে জানি, কিন্তু যখন একা থাকি আমার এসব মনে হয় বারবার। সেই কারণেই নিজের উপর রাগটাও হয়। আমি তো কথা দিয়েছিলাম তোর সব খারাপ লাগা, দুঃখ, সব অভিমান আমিও ভাগ করে নেব। আমি তো শুধু তোকে ভালোবাসিনি, তোর জেদ, তোর রাগটাকেও বেসেছিলাম। ক্যালেন্ডারের তারিখটা তখন মন দিয়ে খেয়াল করিনি। পরে মনে পড়তে আজকের দিনটা কথা মনে হলো। কি করছিলাম আমি? নিজের জায়গা থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিলাম। এক মুহূর্তের জন্য তোকে ছাড়া পৃথিবীটা ভাবতে কেমন অসহায় লাগছিল জানিস। ভুল আমারও হয়েছে নীল। আমিও তো তোর দিকটা না বুঝে কত কিছু বলেছি। অফিসের কাজের ফ্রাস্ট্রেশনে বাড়িতে তোর উপর চিৎকার করেছি। নিজেদের জন্য সময় বের করতে ভুলেই গেছি আমরা। আমাদের দেওয়া ডাকনামগুলো কোথায় যেন হারিয়ে গেছে।
আমাদের আরেকটু সময় দেওয়া উচিত ছিল নিজেদের। আজ আবার সেই দিনটা, সেই জায়গাটা ফিরে আসতে ইচ্ছা করলো যেখান থেকে আমাদের গল্পটা শুরু হয়েছিল। এখান থেকে কি আমরা আবার নতুন করে সবটা শুরু করতে পারি না শ্রী? আচ্ছা নীল, আমরা কি আবার আগের মতো হতে পারবো? বিশ্বাস কর, সেদিনে শ্রী আর নীলকে আমি খুব মিস করি। পারবো পারবো শ্রী। আজ 11টা বছর ধরে একসাথে চলছি আমরা। এর থেকেও কত খারাপ সময় পেরিয়ে এসেছি বল। সেদিনও তোর সাথে ছিলাম, আজও থাকতে চাই। শুধু শুধু তুই আমায় ছেড়ে যাস না প্লিজ। নিজেরাই সলিউশন খুঁজে বের করবো ঠিক। সপ্তাহে অন্তত একটা দিন আমাদের নিজেদের জন্য থাকবে। আর আমি যদি আবার কোন ভুল করি, তুই আমায় শুধরে দিস প্লিজ। আই ক্যান ডু এনিথিং, কিন্তু যে কোনো মূল্যেই তোকে হারাতে পারবো না শ্রী। ইউ আর মাই এভরিথিং। আমি আর কোথাও যাচ্ছি না তোকে ছেড়ে, পাগল একটা। একবার ভুল করে অনেক আফসোস করতে হয়েছে এই কদিন। আপাতত শেষ নিঃশ্বাস ছাড়ার আগে অবধি তোর ঘাট থেকে নামছি না। আবার ঝগড়া, আবার রাগ হলে কথা বন্ধ করে দেবো, কিন্তু সবশেষে আবার তোর কাছেই ফিরে আসবো। মাঠে এখনো লোকজন আসেনি। বর্ষাকাল, তার উপর কাল রাত থেকে আকাশটা ভালো ছিল না। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। ওরা দুজনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। কান্নার মধ্যেও কেমন একটা শান্তি আছে। প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরে কান্নার মধ্যে দিয়ে অনেক ব্যথা সেরে যায়। দিবাকর আর শ্রীনন্দিতা উপলব্ধি করতে পারে এই কবছরে ওদের মধ্যে জমা বরফের প্রাচীরটা গলে গিয়ে ওদের দুজনের দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে। আজ কেবল এই মুহূর্তের জন্য ওদের বয়স যেন কমে গিয়েছে 11টা বছর। বৃষ্টি থেমে গিয়ে এখন আকাশে রামধনু দেখা দিয়েছে। ওরা স্কুলের সামনে সেই বেঞ্চটায় গিয়ে বসেছে। বেঞ্চটা নতুন, তেলেভাজের দোকানটাও এখন আর নেই। কেউ কোনো কথা বলছে না। ওরা নিঃশব্দে একে অপরের আবেশ অনুভব করছে। এতদিন যেন এটারই অভাব বোধ করছিল ওরা। দিবাকর তাকিয়ে আছে সদ্য ওঠা সূর্যের দিকে। আকাশ এখন একদম পরিষ্কার। না, ওদের পৃথিবী ধ্বংস হয়নি, বরং নতুন সকালের আলোয় ঝলমল করছে। আর শ্রীনন্দিতা বসে রয়েছে তার নীলের কাঁধে মাথা রেখে। আচ্ছা, ধ্বংস মানেই কি সবটা শেষ? শেষের পরে কি আর কিছু থাকে না? কে বলতে পারে? আজ যেখানে সব কিছু শেষ হচ্ছে, হয়তো অন্য কোথাও, চাঁদ সূর্য পেরিয়ে অন্য এক প্রান্তে, অন্য কোনো জগতে নতুন করে শুরু হচ্ছে কিছু। এক জায়গায় যেটা শেষ, হয়তো অন্য কোথাও সেটাই নতুন কিছুর শুরু। কে বলতে পারে? হয়তো আমাদের অজান্তেই যুগের পর যুগ ধরে এভাবেই সুখ এবং দুঃখ, সৃষ্টি আর ধ্বংসের ব্যালেন্স করে দিচ্ছে কেউ। গভীর রাতের গোপন কথায় এতক্ষণ শুনছিলে দীপায়ন মাহান্তর লেখা 2 পৃথিবী। গল্প পাঠে RJ দেবস্মিতা এবং দেবজিৎ। নীলের চরিত্রে চয়ন, শ্রীয়ের চরিত্রে ঐন্দ্রিলা, দিবাকরের চরিত্রে অতনু, নন্দিতার চরিত্রে ইন্দ্রাণী, অনিন্দিতার চরিত্রে শ্রীমন্তী, সাউন্ড ডিজাইন রুদ্র, ভিজুয়াল ডিজাইন কিষান, সমগ্র ভাবনায় এবং পরিচালনায় অরিন্দম চক্রবর্তী। এরকমই আরও প্রেমের গল্প শুনতে থাকো ফিভার 104 FM আর সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ফিভারে।